লং আনসার টাইপের লং আনসার টাইপের কোনটা? কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37 টা কি বলছে? বলছে যে 10C4, 10C5, 11CM এটা দেওয়া আছে। আবার দেওয়া আছে 11C6, 11C7 আর 12CM+2। আরেকটা দেওয়া আছে 12C8 কত 12C9। আরেকটা দেওয়া আছে 13CM+4। এইটা সমান তোর দেওয়া আছে কত 0। ঠিক আছে? এবার আমরা একটা কাজ করব, যেটার জন্য দেখা যাক কি কাজ করা যায়। সেটা হচ্ছে খুব সহজ একটা কাজ করছি। সেটা হচ্ছে এই দুটো কলাম আমি দুটো যোগ করছি। মানে অ্যাকচুয়ালি সরি এটা আচ্ছা এখানটা এটা 0, তাহলে m এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। এখান থেকে আ যদি হয় তাহলে 0 যদি হয় তাহলে m এর ভ্যালুটা বার করতে বলছে। আচ্ছা, তো দেখা যাক। লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এইটার এইটার সঙ্গে এটা যোগ করছি। তার মানে C2 ড্যাশ সমান C2 প্লাস C1। এটা যদি করি তাহলে কি আসে? তাহলে অ্যাকচুয়ালি C1 এ কোনো পরিবর্তন হয়নি। মানে 10C4 যেমন আছে তেমনি, 11C6 যেমন আছে তেমনি এবং 12C8 যেমন আছে তেমনি। এবার এইটার এটা যোগ করা মানে কি? দেখ 10C4 আর 10C5 যোগ করলে কত হবে? সেটা হচ্ছে এইখানটার যেটা হাইয়েস্ট ভ্যালু 4 আর 5 এর মধ্যে যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা নেবো আর এটা এক ঘর বাড়াবো। ঠিক আছে? মানে কি হবে? এটা 11C5 হবে। ঠিক আছে? তারপরটা কি হবে? 11 আছে, 11 আছে, 6 আর 7 আছে, যেটা হাইয়েস্ট ভ্যালু কোনটা? 7। তাহলে C7 আর এর সঙ্গে 11 র সঙ্গে এক ঘর বাড়াবো। মানে কত হবে? 12 হবে এটা। এখানেও তাই 12 আছে, 12 আছে, 8 আছে, 9 আছে। তাহলে যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা নেবো, মানে 9 টা নেবো। তাহলে C9 আর 12 র সঙ্গে 1 যোগ মানে 13। এটাই আমাদের C এর ফর্মুলা। আর এইটা যেমন আছে তেমনি 11CM, 12CM+2 আর 13CM+4 এটা আছে, এটা সমান 0 দেওয়া আছে। এবার দেখ এটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 মানে দুটো কলাম মাস্ট বি ইকুয়াল। ঠিক আছে? যদি নাও C1 সরি C2 অ্যান্ড কত? সেটা হচ্ছে C3 আর আইডেন্টিক্যাল। এটা যদি আইডেন্টিক্যাল হয় তাহলে কি হবে? এই দুটো সমান হবে। মানে 11CM ইকুয়াল টু 11C5 সমান 11CM। কম্পেয়ার যদি করা হয় তাহলে m এর ভ্যালু কত হবে? 5 হবে। এটাই বার করতে বলেছে। তুই যদি বলিস যে ঠিক আছে আমি এই দুটো কম্পেয়ার করব, তাও করতে পারিস। 12C7 সমান 12CM প্লাস 2 যদি করিস কত হবে? 7 সমান এখানে কত হয়ে যাবে? সেটা হচ্ছে 7 সমান m প্লাস 2। দ্যাট মিনস আবার সেই m ইকুয়াল টু 5 আসবে। যদি তুই মনে করিস এই দুটো সেম করব, তাহলে 13C9 ইকুয়াল টু 13CM+4। এবার আবার যদি ইকুয়াল করিস তাহলে 9 ইকুয়াল টু m+4। তার মানে m ইকুয়াল টু কত? সেটা হচ্ছে 5। যাই করিস না কেন m ইকুয়াল টু 5 আসবে। দেয়ারফোর এখান থেকেই পাচ্ছি m ইকুয়াল টু কত? সেটা হচ্ছে 5। দ্যাটস ইট। 41 41 যেটা বলছে সেটা হচ্ছে যে আলফাটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। একটা বলেছি 41 কিউব রুট অফ ইউনিটি মানে হচ্ছে আলফাটার কিউব ইকুয়াল টু 1। আলফাটার কিউব হচ্ছে 1। অ্যাকচুয়ালি কিউব রুট অফ ইউনিটি মানে হচ্ছে তার ওমেগা কিউব, সেটা মানে 1। ওমেগা স্কোয়ার তার কিউব, সেটা মানে 1। তোরা যে ওমেগা বলছিস আবার 1, এটাও একটা কিউব রুট অফ ইউনিটি। 1 কিউব ইকুয়াল টু 1। যাই হোক, তাহলে আলফা বলেছে, মানে আলফা কিউব ইকুয়াল টু 1 এটা বলেছে।
এবং তাহলে আলফা টু দি পাওয়ার 4 মানে কত? যদি আলফা দিয়ে বোথ সাইডে গুণ করি তাহলে আলফা, আর আলফা টু দি পাওয়ার 5 মানে কত? হচ্ছে আলফা স্কয়ার। এইটা বলা আছে, 4 টা লাগবে না। যাই হোক, এরপর যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে, ডিটারমিনেন্টটা দেওয়া আছে কত? সেটা হচ্ছে যে আলফা, আলফা স্কয়ার, সরি আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 5, তারপর কত? আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 5, আর আলফা, আরেকটা দেওয়া আছে আলফা টু দি পাওয়ার 5, আলফা আর আলফা কিউব। এর ভ্যালু গুলো বসিয়ে দেবো ডাইরেক্ট, আর কিছু সেটা কি করব? আলফার মান আলফাই থাকছে, এটার মান আলফা কিউবের মান 1, আলফা টু দি পাওয়ার 5 এর মান আলফা স্কয়ার। তারপর একটা কথা হবে আলফা কিউব মানে 1, আলফা টু দি পাওয়ার 5 মানে আলফা স্কয়ার, আর তারপর একটা আলফা। তারপরটা কত হবে? আলফা স্কয়ার, আলফা আর 1। এবার যদি তুই এটা একটা কাজ করিস, ছেড়ে যদি যোগ করে দিস তাহলে কত হবে? এটা যদি ছেড়ে যদি যোগ করিস রো গুলো অথবা কলাম গুলো, যেটা এটা C1 ড্যাশ 1 C1 প্লাস C2 প্লাস C3, তাহলে অ্যাকচুয়ালি কত হবে এখানটায়? এটা হচ্ছে 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার, 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার, 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার। বাকি কলাম দুটো সেম থাকছে, 1 আর আলফা স্কয়ার, আলফা স্কয়ার আর আলফা, আলফা আর 1। এইবার দেখ, যদি এটা আলফা কিউব ইকুয়াল টু 1 হয় এখানে, তার মানে তুই এখান থেকে বলতে পারিস আলফা মাইনাস 1, মানে এটাকে যদি এদিকে নিয়ে আসিস, মানে অ্যাকচুয়ালি আলফা কিউব মাইনাস 1 কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি ফেলিস তাহলে কত হয়? আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে এইটা 0 আসে, তাই না? মানে দেখ 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা কত হয়? 0 হয়, তাই না? তাহলে এখানে যদি 0 বসিয়ে দিস, 0 0 0, 1 আলফা স্কয়ার আলফা, আলফা স্কয়ার আলফা 1, মানে কি হবে? 0 হবে। আচ্ছা, এটাই বলেছে, 0 দেখাতে হবে। লং আনসার টাইপের, লং আনসার টাইপের 46, 46 এরটা অ্যাকচুয়ালি ইয়ে করতে বলেছে, ডিটারমিনেন্টের এটা প্রপার্টি ইউজ করতে বলেছে, ইউজিং প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট প্রুভ দ্যাট। আচ্ছা, এইটা দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। এক্স, এক্স স্কোয়ার আর 1 প্লাস পি এক্স কিউব, তারপর দেওয়া আছে কত? ওয়াই, ওয়াই স্কোয়ার 1 প্লাস পি ওয়াই কিউব, তারপর হচ্ছে জেড, জেড স্কোয়ার 1 প্লাস পি জেড কিউব, এরকম দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমরা দুটো ডিটারমিনেন্টে স্প্লিট করে দেবো। ঠিক আছে, দুটো ডিটারমিনেন্ট মানে কিরকম করছি দেখ, সেটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার 1, এক্স, এক্স স্কোয়ার 1, ওয়াই, ওয়াই স্কোয়ার 1, জেড, জেড স্কোয়ার 1, এটা একটা ডিটারমিনেন্ট। এই থার্ড কলামের দুটো এলিমেন্টে স্প্লিট করবো, তাহলে কত হবে? প্লাস এটা কত হবে? এক্স, এক্স স্কোয়ার পি এক্স কিউব, এক্স, এক্স স্কোয়ার পি এক্স কিউব, তারপরটা কত হবে? ওয়াই, ওয়াই স্কোয়ার পি ওয়াই কিউব, আর জেড, জেড স্কোয়ার পি জেড কিউব, হয়ে যায়। আচ্ছা, এরপরে এটাকে কি করবি? এটাকে হচ্ছে যেমন আছে তেমনি। আচ্ছা, একটা কাজ কর, এটাকে দুবার ইন্টারচেঞ্জ কর, মানে এটার সঙ্গে এটাতে একবার ইন্টারচেঞ্জ কর। এটা যদি ইন্টারচেঞ্জ করিস তাহলে কত হবে? সেটা হচ্ছে যে এরকম একটা মাইনাস বেরিয়ে আসবে, এক্স, ওয়াই, জেড 1 1 1, আর হবে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এটা হবে। এইখানে এই পুরো রোটা থেকে, এই পুরো রোটা থেকে পি এক্স কমন নেয়, তারপরটাতে পি ওয়াই কমন নেয়, সরি ভুল বলছি, প্রথমে এইটার কালাম থেকে, পুরো থার্ড কালাম থেকে পি কমন নিয়ে নেয়, তাহলে কত হচ্ছে? এক্স, এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, আর এটাতে হচ্ছে জেড, জেড স্কোয়ার জেড কিউব। হলো, স্টেপ ওয়াইজ কর, তাড়াহুড়ো করলাম না। এরপর এইটাকে সামনে নিয়ে আয়,
এই রোটা আর এই রোটা ইন্টারচেঞ্জ করছিস, তাহলে এই রোটা এটা ইন্টারচেঞ্জ করলে সরি কালামটা, মানে প্রথমে এইখানে যেটা কালামটা ইন্টারচেঞ্জ করেছি সেটা হচ্ছে C3 ইন্টারচেঞ্জেস টু C2, ঠিক আছে, এটা দেখি। আর তারপর একটা C2 আর C1 এর ইন্টারচেঞ্জ করছিস, তাহলে এটা আবার একটা মাইনাস বেরিয়ে আসবে, তাহলে সামনের মাইনাসটা আউট হয়ে যাচ্ছে, তাহলে 1 x x স্কয়ার, তাই তো, এটা এদিকে নিয়ে আসিস 1 y y স্কয়ার 1 y সরি 1 z z স্কয়ার, এটা হলো। আর একটা হচ্ছে এবার এই রো থেকে তুই কি করছিস, x কমন নিচ্ছিস, এখান থেকে y কমন নিচ্ছিস, এখান থেকে z কমন নিচ্ছিস, তাহলে px y z হলো। এবার কি হলো 1 x x স্কয়ার 1 y y স্কয়ার 1 z z স্কয়ার। এবারে দুটো ডিটারমিনেন্ট যদি কমন নিই, মানে এটা তো সেম ডিটারমিনেন্ট, তাহলে কমন নিলে কত হবে 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এই ডিটারমিনেন্ট যদি দুটো জায়গায় কমন নিই তাহলে 1 প্লাস px y z। এইবার তুই একটা কথা বল, এইটা ভাঙলে, এইটা হচ্ছে 100 তে আছে, সরি 111 আছে, এটা ভাঙলে, এটা 1000 বার অনেকবার ভেঙেছি, এটা ভাঙলে এর আগে ডিটারমিনেন্টটা মানটা তো মনেই রেখে দে, আমি বলবো মনেই রেখে দে। এটা হচ্ছে কত হবে, এটা হচ্ছে x মাইনাস ওয়াই, তারপরে কি হবে z মাইনাস এক্স আর y মাইনাস জেড, x মাইনাস ওয়াই y মাইনাস জেড z মাইনাস এক্স ইন্টু 1 প্লাস px y z। কি হবে, এই ডিটারমিনেন্টের মানটা ডাইরেক্ট মনেই রেখে দে, 1 1 1 মানে 1 x x স্কয়ার 1 y y স্কয়ার 1 z z স্কয়ার। এই ডিটারমিনেন্টের মানটা মনেই রেখে দে, এটা হচ্ছে x মাইনাস ওয়াই y মাইনাস জেড আর z মাইনাস এক্স। আর সামনে এটা যেটা গুণ আছে গুণ হবে, সেটাই প্রমাণ করতে দিয়েছি, আর কিছু না। আর এটা ভেঙে অবশ্যই দেখিয়ে দিবি পরীক্ষার খাতায়, আমি এখন এটা ডাইরেক্ট এটা ইউজ করলাম, পরীক্ষার খাতায় এটা ভেঙে দেখিয়ে দিবি। That's it। এরপরে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে অ্যাডজুগেট। অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট দুটোই একই কথা। অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট এটা কাকে বলে, এটা কাকে বলে, অফ এ ডিটারমিনেন্ট, অফ এ ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্টের অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট কিভাবে বার করতে হয়, ঠিক আছে, বা কি জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা কি করব, সেটা হচ্ছে আচ্ছা অ্যাডজুগেটটাকে সবসময় একটা ধর ডিটারমিনেন্ট দেওয়া আছে ডি, ক্যাপিটাল ডি, এটা দেওয়া আছে কেমন, সেটা হচ্ছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা হচ্ছে ডিটারমিনেন্টটা দেওয়া আছে। তার অ্যাডজুগেট ডিটারমিনেন্টটা কেমন হবে জানিস, সেটা হচ্ছে ডি ড্যাশ। এটা মানে কেমন হবে, সেটা হচ্ছে এইগুলোর কোফ্যাক্টর গুলো, মানে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 ক্যাপিটাল A2 ক্যাপিটাল B2 ক্যাপিটাল C2 আর ক্যাপিটাল A3 ক্যাপিটাল B3 ক্যাপিটাল C3। এবার বলবি এগুলো কোফ্যাক্টর, যেখানে আমি এখানে লিখে দিচ্ছি হেয়ার AI, BI ক্যাপিটাল CI I equal to 1 to 3। আর কি হবে, কোফ্যাক্টরস, কোফ্যাক্টরস অফ, কোফ্যাক্টর কার, স্মল ai স্মল bi স্মল ci। I equal to অবশ্যই 1 2 3 ইন ডি, ডি এর। এটা হচ্ছে কোফ্যাক্টরের ডেফিনেশন, খাতায় অবশ্যই এটাকে নোট ডাউন করবি, ঠিক আছে। আমি একটা বার করে দেখাচ্ছি, ঠিক আছে? যেমন ধর আমি যদি বলি যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তোদের বইয়ের এক্সাম্পলটাই আমি একটু তুলে ধরছি, 4 1 2 7 3 5, আর একটা কত 5 1 3, যেমন দেওয়া আছে দেওয়া আছে। এবার তুই যদি এর, এটা যদি ডি ধরিস, তাহলে এর ডি ড্যাশটা কি করে বার করবি, ডি ড্যাশটা কি করে বার করবি, আমি মানে ডাইরেক্ট লিখছি, বড় করে লিখছি। এই ডি ড্যাশটা হবে কি হবে জানিস, এই 4 এর কোফ্যাক্টর কি হবে, 4 এর কোফ্যাক্টর
মানে প্রথমে 4 এর মাইনর বার করব। মাইনর মানে কি 4 এর রো 4 যেখানটায় আছে যে এলিমেন্ট গুলো আছে সেই বরাবর রো আর কলামটাকে পুরো মুছে দিই। আঙুল দিয়ে আমি চেপে দিলাম। ঠিক আছে? রো আর কলামটাকে আমি কি করলাম? দেখ পেন দিয়ে আমি চেপে দিলাম। পেন দিয়ে যদি চেপে দিই তাহলে কি হবে? সেটা হচ্ছে 4 এর রেসপেক্ট এ আমার কি দাঁড়াবে? তোদের যেটা করণীয় সেটা করবি। সেটা হচ্ছে ডাইরেক্ট 2 অর্ডারে এইটুকু ডিটারমিনেন্ট লিখে নিবি। মানে কত? 3, 5, 1, 3 দিলি। এখন সাইন দিবি না। সাইনটা শেষে দিয়ে দেবো। তারপর 1 এর জন্য যদি বলি তো 1 এর করসপন্ডিংলি কলাম এবং করসপন্ডিংলি রো বাদ দিয়ে দে। তাহলে কি হবে? 7, 5, 5, 3 তাহলে কি হবে? লক্ষ্য করবি। সেটা হচ্ছে 7, 5, 5, 3 হলো। তারপরেরটা যদি 2 এর জন্য যদি বলি তাহলে 2 এর জন্য কি হবে? 7, 3, 5, 1 তাহলে কত হবে? 7, 3, 5, 1 এটা হয়ে গেল। এবার তুই এর করসপন্ডিংলি সাইন গুলো দিয়ে দে। এর সাইন কি হবে? প্লাস, এর সাইন মাইনাস, এর সাইন প্লাস, অল্টারনেট করবি। এবার তুই তারপরের এলিমেন্টে চলে যা। মানে 7 এর এই 7 টার জন্য কি হবে? এই 7 টার জন্য 1, 2, 1, 3 তাহলে এখানটা দিবি কি 1, 2, 1, 3 হলো। তারপরে কি হবে? সেটা হচ্ছে এই 3 টার জন্য যদি বলিস এই কর্নার গুলো শুধু হবে 4, 2, 5, 3 4, 2, 5, 3 এটা হলো 4, 2, 5, 3 4, 2, 5, 3 তারপরে কত হবে? সেটা হচ্ছে যে এই এলিমেন্টের জন্য। এই এলিমেন্টের জন্য কত হবে? সেটা হচ্ছে এর করসপন্ডিং রো এবং কলাম বাদ দিয়ে দে। তাহলে 4, 1, 5, 1 4, 1, 5, 1 হলো। তারপরেরটা তাহলে এবার যখনই হয়ে গেল তখনই তার এগুলো মাইনর গুলো লিখে দিলাম। কিন্তু মাইনর মানে মাইনরের সাথে যদি সাইনটা যোগ করে দিই তাহলে সেটাকে বলা হয় কোফ্যাক্টর। তার পজিশনাল সাইন। তাহলে এইখানটায় পজিশনাল সাইন মাইনাস, এখানটায় প্লাস, এখানটা আবার মাইনাস করসপন্ডিংলি। ঠিক আছে? আবার যদি এই 5 টা করিস তাহলে শুধুমাত্র এইটুকু দাঁড়াবে। তাহলে কি হবে? সেটা হচ্ছে 1, 2, 3, 5 হলো। তারপরে কি হবে? এবার তুই এই একটা যদি করিস 1, 2, 3, 5 আর এই একটা যদি করিস তাহলে 4, 2, 7, 5 4, 2, 7, 5 হলো। তারপর এই 3 টা যদি করিস তাহলে কত হবে? 4, 1, 7, 3 4, 1, 7, 3 এবার তুই পজিশনাল ভ্যালু গুলো দিয়ে দে। প্লাস, মাইনাস, প্লাস। এবার তুই এটাকে ডিটারমিনেন্টটাকে ভেঙে দে। যেটা হবে সেটা হবে কি? সেটা হচ্ছে যে আমার এটাকে বলা হয় অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। এটাকে বলা হয় অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। ঠিক আছে? এটা হবে অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। এটা হচ্ছে খুব সিম্পল। ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট একটা কথা বলি। সেটা হচ্ছে যে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রিসিপ্রোকাল কাকে বলে? ঠিক আছে? এবং আরেকটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে যে খুব দরকারি কথা। সেটা হচ্ছে এখান থেকে একটা থিওরেমের কথাও বলে দিই। এখানে থিওরেমটাও এখানে ঢুকিয়ে দেওয়া দরকার। থিওরেমটা হচ্ছে এই যে ডেল্টা ড্যাশ মানে এই যে ডিটারমিনেন্টটা পেলি না, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি বার করতে চাস তাহলে ভ্যালু হবে ডেল্টা স্কয়ার ডি স্কয়ার। ডি স্কয়ার মানে যে অরিজিনাল ডিটারমিনেন্টটা ছিল না তার যে ভ্যালুটা হবে তার স্কয়ার হবে এইটা। ঠিক আছে? ডেল্টা ড্যাশটা হবে ডি ড্যাশটা হবে ডি স্কয়ার। আচ্ছা আরেকটা এখান থেকে কথা বলে রাখি সেটা হচ্ছে রিসিপ্রোকাল 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 অফ এ ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট একটা ডিটারমিনেন্টের রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল কি করে নির্ণয় করতে হয়? না হচ্ছে পরিষ্কার কথা যে প্রত্যেকটা এলিমেন্টকে ডিটারমিনেন্টের ভ্যালু গুলো দিয়ে ভাগ করে দিবে। কার প্রত্যেকটা এলিমেন্টকে? এই ডি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্ট। তার মানে কি করবি? ডি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টকে মানে কি করবি? এটা হচ্ছে ডি ড্যাশ সমান তো ডি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্ট মানে কিরকম ধরনের? এটা হচ্ছে ক্যাপিটাল A1, B1, ক্যাপিটাল C1 তারপরে কি হবে? ক্যাপিটাল A2, ক্যাপিটাল B2, ক্যাপিটাল C2 ক্যাপিটাল A3, ক্যাপিটাল B3, ক্যাপিটাল C3 এর প্রত্যেকটা এলিমেন্টকে ডি দিয়ে ভাগ করে দিবি। এটাকেও ডি দিয়ে। প্রত্যেকটা এলিমেন্টকে ডি দিয়ে ভাগ করে দিবি। প্রত্যেকটা এলিমেন্টকে ডি দিয়ে ভাগ করে দিবি। এটাকে ডি দিয়ে ভাগ কর, এটাকেও ডি দিয়ে ভাগ কর, এটাকেও ডি দিয়ে ভাগ কর। অ্যাকচুয়ালি তাহলে প্রত্যেকটা রো থেকে যদি ডি করে কমন নিই 1/d করে তাহলে 1/d³ হয়ে যাবে। দিয়ে তারপর কি হবে? ক্যাপিটাল A1, B1, C1
আর ক্যাপিটাল A2, B2, সরি B2, C2, A3, B3, C3 এটা হবে। বোঝা গেল? তাহলে দেখ দ্যাট মিনস আমি যে ডেল্টা ড্যাশটা পাচ্ছি এটা নয়, এবার রিসিপ্রোকালটা হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে হচ্ছে সবকটা, তার মানে অ্যাকচুয়ালি রিসিপ্রোকাল মানে কি? রিসিপ্রোকাল এটাকে যদি আমি ধর রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট, এটাকে যদি আমি ডি ডবল ড্যাশ বলে নামকরণ করি, তাহলে ডি ডবল ড্যাশ মানে কি হবে? সবসময় ডি ড্যাশ মানে যেটা অ্যাডজুকেট ডিটারমিনেন্ট সেটা ডি দিয়ে ভাগ করে দেবো, ডি কিউব দিয়ে ভাগ করে দেবো। এইটা হলো আমার কথাটা বোঝা গেল? এবার যদি তুই বলিস যে স্যার আমি ডি ড্যাশ এর মান তো অলরেডি জানি, ডি ড্যাশ এর মান হচ্ছে ডেল্টা স্কয়ার ডি স্কয়ার, তাহলে ডি ডবল ড্যাশ মানে সবসময় হবে কত? এটা যদি ডি এর স্কয়ার বসিয়ে দিস আর নিচেটা ডি কিউব আছে, তাহলে হবে কত এটা? এটা হচ্ছে 1/2। যদি তার ভ্যালু বার করতে চাস, ঠিক আছে, তার ভ্যালু যদি বার করতে চাস তাহলে এইটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা হচ্ছে যে যদি ধর যেই লেভেলে কোনো একটা কোশ্চেন দিল যে রিসিপ্রোকাল বার করো, তাহলে আমরা এত কিছু করব না, মেন ডিটারমিনেন্টটা যেটা দেওয়া আছে মেন ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করব, ভ্যালুটা বার করে তাকে 1/2 করে দিলেই আমার বেরিয়ে যাবে। কথাটা বোঝা গেল? তাকে 1/2 করে দেবো, সঙ্গে সঙ্গে রিসিপ্রোকাল বেরিয়ে যাবে। আর অ্যাডজুকেট বার করবো, সেই যে ভ্যালুটা বেরোলো তার স্কোয়ার করে দেবো, তাহলেই সেটা অ্যাডজুকেট বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো কি? সেটা হচ্ছে অ্যাডজুকেট বা অ্যাডজয়েন্ট এবং রিসিপ্রোকাল বার করার নিয়ম। ঠিক আছে, ঠিক আছে, এইটার রেসপেক্টে একটা অঙ্ক করা যাক। এবার যেটা আসছে সেটা হচ্ছে ছোট ছোট দুটো কথা, সেটা হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। আমরা যেমন ম্যাট্রিক্সে পড়েছি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক, তেমনি এখানেও তাই। তার মানে কেমন হবে? পরিষ্কার কথা হচ্ছে আমরা এ আই জে যদি এ জে আই এর সঙ্গে সমান হয় ফর অল আই কমা জে, আই কমা জে এখানে তো 3 অর্ডারে থাকবে, সেই জন্য 1 2 3 লিখলাম। তাহলে এইটা যদি হোল্ড করে তাহলে তাকে কি বলবো? সেটা হচ্ছে সিমেট্রিক ডিটারমিনেন্ট। ঠিক আছে, আর স্কিউ সিমেট্রিক কাকে বলবো? সেটা হচ্ছে এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই ফর অল আই কমা জে, এটা যদি আমার 1 2 3 হয়, তাহলে এটাকে বলবো কি? সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। এবং একটা কথা খুব নোট করে রাখা দরকার, সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নয় ডিটারমিনেন্ট একই ব্যাপার। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টে ডায়াগোনাল এলিমেন্ট সবসময় কি হবে? সেটা সবসময় 0 হবে। ইন স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, যেটা ম্যাট্রিক্সেতেও হতো, অল ডায়াগোনাল এলিমেন্টস আর 0, সবসময় 0 হবে। একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সিমেট্রিকের একটা এক্সাম্পল দিচ্ছি। সিমেট্রিকের একটা এক্সাম্পল, যেমন ধর ডিটারমিনেন্টটা এ এইচ জি, যা এই বরাবর হবে তাহাই এই বরাবর হবে। মানে কি? এদিকেও এ এইচ জি, এইচ বি এফ জি এফ সি। এটা মানে দেখ, লক্ষ্য কর, এইটা হচ্ছে কত পজিশন? 1 2 পজিশন। 1 2 পজিশনে যা থাকবে 2 1 পজিশনে তাই থাকবে। তারপরে এই পজিশনে যা থাকবে এই পজিশনেও তাই থাকবে। আবার এই পজিশনে যা থাকবে এটা হচ্ছে 2 3 পজিশন, এটা হচ্ছে 3 2 পজিশন। তবে এগুলো আর মাঝখানে এই যেটা থাকবে এটা যা খুশি থাকবে। এবার আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়েছিলাম এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ যদি হয় তাহলে তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। কিন্তু এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু আমার ট্রান্সপোজ কথাটা তো আর ডিটারমিনেন্টের জন্য খাটে না। সেই জন্য আমরা কথাটাকে বললাম কি, যে এইভাবে বললাম যে এ আই জে মানে পজিশনাল ভ্যালুগুলো যেন সেম হয়। মানে তাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, মানে এটা 1 2 পজিশন আর এটা 2 1 পজিশন যেন সেম হয়। এটা 1 3 পজিশন, এটা 3 1 পজিশন। 1 3 পজিশন কি সেন্সে বলছি? সেটা হচ্ছে 1 নম্বর রো আর 3 নম্বর কলাম, সেই জন্য এটা 1 3 বলছি। এটাকে যদি বলি 1 নম্বর রো 2 নম্বর কলাম,
সেজন্য এটা 1 2 পজিশন বলছি। এবার যেহেতু মানে একই কথা ম্যাট্রিক্সে যেটা হতো সেটা হচ্ছে তাকে যদি ট্রান্সপোজ করে দেওয়া হয় মানে রোটা কালামে আর কালামটা রোতে মানে ইন্টারচেঞ্জিং ইন্টারচেঞ্জিং রো বাই কালাম রো বাই কলাম এটা যদি করা হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে যেটা হবে সেইটাই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই ডিটারমিনেন্টের ক্ষেত্রেও তাই কিন্তু ডিটারমিনেন্টের রো আর কলাম ইন্টারচেঞ্জ করলে ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট আনচেঞ্জ থাকে সেই জন্য এখানে আমরা এই ট্রান্সপোজ দিয়ে কথাটা বললাম না ঠিক আছে সেই জন্য ট্রান্সপোজ দিয়ে বললাম না ম্যাট্রিক্সের মতো কিন্তু ব্যাপারটা একই আচ্ছা আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিয়ে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা ডিটারমিনেন্টের একটা উদাহরণ সেটা হচ্ছে এর বলেছি ডায়াগোনাল এলিমেন্ট গুলো অল আর জিরো তাহলে কি হবে ডায়াগোনাল এলিমেন্টটা একই আমি জিরো বসিয়ে দিই আর পজিশনাল ভ্যালু গুলো এখানে যা ছিল তার নেগেটিভ হবে মানে এখানে যদি এইচ দিই এখানে মাইনাস এইচ এখানে যদি জি দিই তাহলে এখানে মাইনাস জি এখানে যদি এফ দিই তাহলে এখানটা হবে মাইনাস এফ বাকি সব সেম ঠিক আছে এটাতেও তাই এ ইকুয়াল টু মাইনাস এটি এরকম টাইপের বা এটি ইকুয়াল টু মাইনাস এ এরকম ধরনের ব্যাপারটা হলে স্কিউ সিমেট্রিক হয় তো কিন্তু এখানে যেহেতু ওই ট্রান্সপোজ করলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না সেই জন্য ব্যাপারটাকে আমরা এই ট্রান্সপোজ দিয়ে বলছি না আমরা তার পজিশনাল ভ্যালুগুলো দিয়ে বলছি পজিশনাল ভ্যালুগুলো কি হবে শুধুমাত্র নেগেটিভ বক্তব্যটা হচ্ছে এইটা আর কোনো পার্থক্য সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের ক্ষেত্রে ম্যাট্রিক্সের সঙ্গে কোনো রকম কোনো পার্থক্য নেই বাকিটা পুরোটাই সেম ঠিক আছে এবার যেটা আসছি সেটা হচ্ছে বহু প্রতীক্ষিত খুব একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে একটি অ্যাপ্লিকেশন করাচ্ছি আমাদের সাধারণত এর ক্ষেত্রে এই ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন কি আমরা আগেও বলেছিলাম ডিটারমিনেন্টের প্রথমে একটা অ্যাপ্লিকেশন বলি সেটা হচ্ছে যে টু ফাইন্ড এটা আমি অ্যাপ্লিকেশন পাঠে বলছি দুটো অ্যাপ্লিকেশন আছে একটা হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশন মানে কি কাজে লাগে সেটা বলি এটা খুব দরকারি কাজে লাগে সেটা হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশন নাম্বার 1 সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা মানে এরিয়াটা বার করতে কাজে লাগে কিরকম ধরনের যেমন ধর আমরা তিনটে পয়েন্ট দেওয়া আছে এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে x1 y1 এখানে একটা পয়েন্ট আছে ধর x2 y2 আর এখানে একটা পয়েন্ট আছে x3 y3 2D স্পেসেতে পয়েন্ট নিশ্চয়ই আমার এরকম ধরনের থাকে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল অবশ্যই ইন 2D প্লেন 3D তে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করতেও ডিটারমিনেন্ট কাজে লাগে কিন্তু সেটা কিভাবে বার করতে হয় সেটা পরে বলবো 3D তে আমি বোধহয় 11 এ একবার বলেছিলাম এটা নিয়ে 11 এ 3D তে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আমি বলেছিলাম বার করার ফর্মুলাটা একবার বলে দিয়েছিলাম তো যাই হোক সেটা আরেকবার হয়তো পরে বলবো তা ঘটনাটা হচ্ছে যদি 2D তে এরকম ধরনের থাকে তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে কত এরিয়াটা যদি আমি এ দিয়ে বলি ক্যাপিটাল এ দিয়ে তাহলে হাফ অফ দ্য ডিটারমিনেন্ট শুধুমাত্র x1 y1 1 x2 y2 1 x3 y3 1 এইটা হবে তার ডিটারমিনেন্টের ভ্যালুটাই হবে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া এখানে হাফটা গুণ করতে সামনে ভুলবি না ঠিক আছে আর যদি বলা হয় তিনটে পয়েন্ট কোলিনিয়ার তাহলে এই এরিয়াটাকে আমি জাস্ট জিরো করে দেবো এরিয়াটা জিরো করা মানে কি এই হাফটা তো ওইদিকে গুণ করে দে তার মানে অ্যাকচুয়ালি কত হবে x1 y1 1 x2 y2 1 আর x3 y3 1 এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে উই হ্যাভ ডান তাহলে আমরা বলবো কি এরিয়া অফ দ্য ডিটারমিনেন্ট এটা হচ্ছে জিরো এবার কেউ এটাকে ডাইরেক্ট লিখে এটাকে 100 ফরম্যাটে লিখে দেয় 100 ফরম্যাট করতে গেলে দেখ এইখানটার সঙ্গে এটি বিয়োগ কর মানে অ্যাকচুয়ালি x2 - x1 এই পজিশনটা হবে x2 - x1 এখানটা y2 - y1 আর এখানটা হবে x3 - x1 আর এটা হবে y3 - y1 মানে আমার লাইক এই জিনিসটাই আমার দাঁড়াবে 100 ফরম্যাটে যদি নিয়ে যেতে চাস তাহলে এরকম দুই অর্ডার একটা ডিটারমিনেন্ট দাঁড়াবে সেটা হচ্ছে x2 - x1 y2 - y1 আর তারপরে কত হবে x3 - x1 y3 - y1 এই ডিটারমিনেন্টটা 0 ঠিক আছে এইটা যদি ডাইরেক্ট কেউ মনে রাখতে পারে খুব বেটার ডাইরেক্ট আরো আর এক ধাপ এগিয়ে যদি কেউ এটা মনে রাখতে পারে এটার সঙ্গে এটা গুণ
সমান এটার সঙ্গে এটা গুণ, মানে কি x2 মাইনাস x1 ইন্টু y3 মাইনাস y1, এটা সমান যদি এটার সঙ্গে এটা গুণ হয় সেটা হচ্ছে এটা y1 হবে, সেটা হচ্ছে x3 মাইনাস x1 ইন্টু y2 মাইনাস y1। এইটা যদি কেউ ডাইরেক্ট মনে রাখতে পারে, এইটা যদি স্যাটিসফাই করে, তাহলে জেনে রাখবি কি হবে, সেটা হচ্ছে কোলিনিয়ার হবে, কোলিনিয়ার। নাহলে যদি এত কিছু না মনে রাখতে পারিস, ডাইরেক্ট এই এরিয়াটাকে 0 বার করবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা একই। এটা রেসপেক্টে একটা অঙ্ক করা যাক তাহলে। যেটা আসছে সেটা হচ্ছে ক্রামারস রুল, যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন নাম্বার 2। কারণ অ্যাপ্লিকেশন নাম্বার 1 মানে ডিটারমিনেন্টের একটা ব্যবহার, অ্যাপ্লিকেশন নাম্বার 1 হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা, আর অ্যাপ্লিকেশন নাম্বার 2 এটা হচ্ছে কত, এটা হচ্ছে ক্রামারস রুল, এটাকে বলা হয় ক্রামারস রুল। ক্রামারস রুলটা কি? ক্রামারস রুলটা হচ্ছে যে আমার 3টে ইকুয়েশন দেওয়া আছে, এটা 3টে কেন, তার থেকে বেশিও ইকুয়েশনের জন্য হবে, কিন্তু তোদের ক্ষেত্রে 3টে ইকুয়েশনই মেনলি পড়ে। তো 3টে ইকুয়েশন আর 3টে ভেরিয়েবল, ধর 3টে ইকুয়েশন দেওয়া আছে a1 x প্লাস b1 y প্লাস c1 z সমান k1। এটা হলো একটা ইকুয়েশন, দেখ 3টে ইকুয়েশন লিখবো, 3টে ভেরিয়েবল দেবো, তারপর দিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2z সমান k2, আর a3x প্লাস b3y প্লাস c3z সমান k3। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে ডান দিকগুলো সব যদি এগুলো 0 হয় না, ডান দিকগুলো সব যদি 0 হয়, মানে কনস্ট্যান্ট টার্মগুলো যদি সব অল কনস্ট্যান্টস আর 0, if all constants are 0 যদি হয়, তাহলে এটাকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। এটাকে বলা হয় এই টোটাল একসাথে যে ইকুয়েশন গুলোকে, এটাকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে দেন অল কনস্ট্যান্টস আর 0, দেন the system of equation is called, তখন এটাকে বলা হবে কি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। আর যদি অ্যাটলিস্ট ওয়ান অফ দেম যদি নন জিরো হয়, অ্যাটলিস্ট একটা নন জিরো, বাদ বাকিগুলো জিরো হলো অসুবিধা নেই, বা সবাই যদি নন জিরো হয়, ঠিক আছে। অ্যাটলিস্ট প্রথমে এইটা বলে দিই, অ্যাটলিস্ট ওয়ান অফ k1 ki আর অ্যাটলিস্ট ওয়ান ইজ জিরো, আর নয় ইজ নন জিরো। যদি একটা নন জিরো হয় অ্যাটলিস্ট, ঠিক আছে, দেন the system of equation is called non-homogeneous system of equation। এইটা হলো অ্যাপ্লিকেশন নাম্বার 2 এর আন্ডারে। প্রথমত ক্রামারস রুল এখনো বলিনি আমি, শুধুমাত্র সিস্টেম অফ ইকুয়েশনটা কখন হোমোজিনিয়াস আর কখন নন হোমোজিনিয়াস, এই দুটো কথাকে আমরা এখানে আলোচনা করব। এবার ক্রামারস রুল বলছে কি, বলছে এই ডিটারমিনেন্ট থেকে এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে আমার ডাইরেক্ট x সমান কত হবে ডাইরেক্ট বার করা যাবে। x সমান কত হবে জানিস? x সমান হচ্ছে নিচেতে এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে কি, এই যে এক্স ওয়াই জেড এর যে কোএফিসিয়েন্ট আছে, মানে এইখানটা বাদ দে, k1 k2 টা বাদ দে, এক্স ওয়াই জেড এর যে আছে, তার মানে এক্স ওয়াই জেড এর মানে এই পোরশনে যে কোএফিসিয়েন্ট গুলো যেগুলো আছে, মানে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, মানে কি হবে a1
B1 C1 A3 সরি A2 B2 C2 A3 B3 C3। আর উপরে কি হবে ডিটারমিনেন্টটা জানা আছে? উপরে হবে এটা বাই এটা দুটো ডিটারমিনেন্টের ভ্যালু। উপরটা হবে শুধুমাত্র এই রোটাকে সরি এই কলামটাকে, একটা এক্স এর কোএফিসিয়েন্টের কলাম তো, এই কলামটাকে k1 k2 k3 দিয়ে রিপ্লেস করব। তাহলে কত হবে? k1 k2 k3 দিয়ে বাকি কলাম দুটো সেম থাকবে। কি হবে? b1 b2 b3 আর c1 c2 c3 হলো। এইটা হলো এক্স এর ভ্যালু। সিমিলারলি আমরা যদি y এর ভ্যালু বার করতে চাই তাহলে কত হবে? y এর ভ্যালুটা হবে যে নিচেতে এই ডিটারমিনেন্টটাই হবে কোনটা? এটা হচ্ছে এইটা কোনটা? a1 b1 c1 a2 b2 c2 আর এটা কত? a3 b3 c3। ঠিক আছে? আর এটা কি হবে? উপরটা কি হবে? এই কলামটা মানে অ্যাকচুয়ালি যে কলামটা কোএফিসিয়েন্ট অফ y টাকে ধরে আছে সেই কলামটা আমার কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। মানে কি হবে? a1 a2 a3 তারপরে হবে কত? b1 এর জায়গায় এটা হয়ে যাবে কত? k1 k2 k3 তারপর হবে c1 c2 c3। ঠিক আছে? আর দেখ সেটা হচ্ছে জেডটা তাহলে কি হবে? জেডটা পরিষ্কার কথা হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 আর এই যে কলামটা আছে সেই কলামটা কিসে বসে যাবে? সেটা হচ্ছে k1 k2 k3 এটা বসে গেল। আর নিচেতে কি হবে? এটা হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 যেটা অরিজিনাল টার্ম। তাহলে এইটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালু। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে কিছু শর্ত আমরা এখান থেকে দেখব। শর্তটা কিরকম ধরনের সেটা আমি বলে দিচ্ছি। দেখ সেটা হচ্ছে যে এই নিচের ডিটারমিনেন্ট গুলো সব কিন্তু এক্স ওয়াই জেড এর সবেতেই নিচের ডিটারমিনেন্ট গুলো হচ্ছে সেম, মানে এটা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টটা আমার যেন নন জিরো হয়। ঠিক আছে? তাহলে এখান থেকে একটি নোট আমরা এখান থেকে দেখব। আমি নোট আকারেই দিচ্ছি, একটু নোট আকারেই বলছি, একটু লক্ষ্য করবি কি বলছি। এই অনেক কটা কথা তোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে যে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা সেটা হবে ইউনিক সলিউশন হবে। ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন দেবে। ইউনিক সলিউশন মানে কি? কেবলমাত্র একটাই সলিউশন থাকবে এক্স ওয়াই জেড এর। ইউনিক সলিউশন দেবে যদি কি হয়? সেটা হচ্ছে যে ডিটারমিনেন্টের ওই টি এর ভ্যালুটা এটা নট ইকুয়াল টু 0। ডি মানে কি এখানে? ডি মানে হচ্ছে এইটাকে বলা হচ্ছে ডি। এই জিনিসটাকে বলা হচ্ছে ডি। মানে কি নিচের যেগুলো সব সেম, মানে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। ডি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। কোএফিসিয়েন্ট গুলোর যে ডিটারমিনেন্ট তাকে বলা হচ্ছে ডি। আচ্ছা, ডিটাকে আমি পাশে এখানে লিখেও দিচ্ছি। ডি মানে এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। এটা যেন আমার কি হয়? সেটা আমার পরিষ্কার কথা এটা যেন আমার নন জিরো হয়। এটা জিরো যদি হয়ে যায় তাহলে দেখ কি পরিষ্কার কথা, দেখ নিচেরটা যদি জিরো হয়ে যায় তাহলে কনসিস্টেন্ট কি হবে? আর এটাকে বলা হয় এই সিস্টেম ইকুয়েশনটাকে তখন বলা হয় কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে যার এক্সিস্টেন্স রয়েছে। কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন এটাকে বলা হয়। এটা গেল। আচ্ছা, এটা ১ নম্বর গেল। আচ্ছা, ২ নম্বর হচ্ছে, এটা ১ নম্বর গেল। ২ নম্বর হচ্ছে কি হবে? সেটা হচ্ছে যদি D1 D2 D3 এবং D সবকটাই যদি 0 হয় তাহলে কি হবে? তাহলে D1 মানে কোনটা? এইটাকে বলা হচ্ছে আমার D1। Y এর উপরে যেটা থাকছে সেটাকে D2 আর Z এর উপরটা যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে D3। মানে অ্যাকচুয়ালি D1 মানে হচ্ছে ফার্স্ট কলামটা K1 K2 K3 দিয়ে যেটা রিপ্লেস করা হচ্ছে। আর Y এর ক্ষেত্রে যেটা সেকেন্ড কলামটা K1 K2 K3 দিয়ে রিপ্লেস করা হচ্ছে। আর D3 মানে হচ্ছে যেটা Z এর কলামটাকে মানে থার্ড কলামটাকে আমরা রিপ্লেস করছি K1 K2 K3 দিয়ে।
তাহলে এখানে কি হচ্ছে ঘটনাটা? সেটা হচ্ছে এইগুলো যদি সব 0 হয়, DP সবাই যদি 0 সব ডিটারমিনেন্ট গুলো যদি 0 হয়, তাহলে কি হবে? এটা দেবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এটা হচ্ছে। এটা একটা। আর ৩ নম্বর কথা হচ্ছে যদি যদি d টা 0 হয়, d টা মানে নিচেরটা 0 হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, এই নিচেরটা 0 আর উপরের যেকোনো একটা নন 0, তাহলে কি হবে? এই সিস্টেম অফ ইকুয়েশনটা ইনকনসিস্টেন্ট হবে, মানে এক্সিস্টেন্সই থাকবে না। যদি d টা 0 হয় এবং তার সাথে d1, d2, d3 at least one of them নন জিরো, যদি একটা নন জিরো হয়, at least one of them যদি নন জিরো হয়, তাহলে কি বলবো? দা সিস্টেম অফ ইকুয়েশন এটাকে বলা হবে কি? সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে তার কোনো সলিউশন এক্সিস্ট করবে না। ঠিক আছে? তার কোনো সলিউশন এক্সিস্ট করবে না। আচ্ছা, এটা হলো ইনকনসিস্টেন্ট এর সংজ্ঞা। ঠিক আছে? আর এরপরে আরেকটি বক্তব্য আমার এখানে খুব বলা দরকার, সেটার নাম হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে কি? ট্রিভিয়াল সলিউশন ট্রিভিয়াল সলিউশন কাকে বলে? যদি x এর মান 0 আসে, y এর মান 0 আসে আর z এর মান 0 আসে, তাহলে তাকে বলা হবে ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে? ট্রিভিয়াল সলিউশন হওয়ার জন্য আমার দুটো কেস হতে পারে। একটা হচ্ছে যে ট্রিভিয়াল সলিউশন হওয়ার জন্য, সেটা হচ্ছে যদি এরকম দুটো কেস আমি দিচ্ছি ট্রিভিয়াল সলিউশন হওয়ার জন্য। এই ট্রিভিয়ালিটি আসার জন্য আমার দুটো কেস আসতে পারে। একটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে যদি হোমোজিনিয়াস হয়, হোমোজিনিয়াস হোমোজিনিয়াস হয় এবং d এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0, এটা হতে পারে একটা। d এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 মানে কি? মানে দেখ, এইখানটা হোমোজিনিয়াস মানে এইখানটা টোটাল সব এগুলো সব 0 হয়ে গেল। তাহলে দেখ, আর এগুলো 0 হলে কি এই উপরের ডিটারমিনেন্ট 0, নিচেরটা নন 0, তার মানে কি 0 বাই সামথিং মানে 0। y মানে এটাও 0 বাই সামথিং, এটাও 0 বাই সামথিং, মানে কি আসছে? সেটা হচ্ছে হোমোজিনিয়াস এর ক্ষেত্রে যদি ক্যাপিটাল B টা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা ট্রিভিয়াল সলিউশন দেবেই দেবে। মানে x সমান 0, y সমান 0, z সমান 0 দেবে। অথবা আরেকটা হতে পারে নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে। নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে আমার যদি ডিটারমিনেন্ট ডেল্টাটা মানে ডিটা যদি 0 হয়, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয়, কিন্তু যদি d1, d2 এবং d3 এই তিনটে যদি আমার 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? সেটা হচ্ছে ওপরগুলো সব 0, নিচেরটা 0, তখন সেক্ষেত্রে আমার কি দিতে পারে? সেটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। আর যদি নন ট্রিভিয়াল সলিউশন কাকে বলা হয়? নন ট্রিভিয়াল সলিউশন নন ট্রিভিয়াল সলিউশন কাকে বলা হয়? সেটা হচ্ছে যে যদি at least one of x, y, z is নন জিরো। যদি at least একটা যদি আমার কি হয়? নন জিরো হয়, তখন তাকে বলা হবে কি হবে? সেটা হচ্ছে নন ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে? আর বইয়েতে একটি ছোট্ট করে অ্যালগরিদম লেখা আছে। অ্যালগরিদম মানে দেখবি মানে সামারাইজেশনের আগে একটা জায়গায় কিভাবে প্রথমে করতে হবে সেগুলো বলেছে। সেই যা, যা বললাম সেটাই লেখা আছে। তো এই অ্যালগরিদমটা একবার দেখে নিবি প্রথমে। ঠিক আছে? আচ্ছা। তো এইটা গেল টোটাল ক্রামার্স রুল এবং ক্রামার্স রুলের সংক্রান্ত সমস্ত গল্পগুলো। ঠিক আছে? এটা বাড়িতে অবশ্যই দেখে আসবি। আর এক্সাম্পল আরেকটা দেখে আসবি, এক্সাম্পল নাম্বার তোদের বইয়েতে এক্সাম্পল নাম্বার 8 বা এক্সাম্পল তার আগে 7, এই 2-3টে এক্সাম্পল প্রিভিয়াস দেখবি। দেখে টোটাল এই যে চ্যাপ্টারটা আছে, টোটাল চ্যাপ্টারটা করে নিয়ে আসবি। আজকে এইটুকু।